শুধু দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। চিকিৎসকদের ক্যারিয়ার গাইডলাইনমূলক মেডি ভয়েসের নিয়মিত আয়োজন ক্যারিয়ার টক প্রোগ্রামে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি কানিজ ফাতেমা আজাদ। আমাদের আজকের বিষয় ক্যারিয়ার ইন জাপান অ্যাজ আ মেডিকেল প্রফেশনাল। আমাদের সাথে আজ সুদূর জাপান থেকে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জাপানের আইচি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল মেডিসিন বিভাগের রিসার্চ ফেলো ডাক্তার শরীফ মুহিউদ্দিন স্যার। আমরা সরাসরি চলে যাচ্ছি স্যারের কাছে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি সকল দর্শকদেরকে যারা কষ্ট করে এই অনুষ্ঠানটি দেখছেন। ধন্যবাদ স্যার, আপনাকে আমাদের মাঝে পেয়ে আজ আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। স্যার, শুরুতে চলে যাচ্ছি। আপনি এখন জাপানে আছেন, জাপানে পোস্ট গ্রাজুয়েশন করছেন। স্যার, আমার প্রথম প্রশ্ন, আপনি কিভাবে এলেন জাপানে? সংক্ষেপে আপনার রোড টু জাপান জার্নি যদি একটু বলতেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রশ্নটি করার জন্য। প্রকৃতপক্ষে আমি বর্তমানে পিএইচডি রিসার্চার হিসেবে কর্মরত আছি জাপানের আইচি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। আমি মূলত একজন ডায়াবেটিক স্পেশালিস্ট। তো আমি ডায়াবেটিস নিয়ে কাজ করছি জাপানেও। আমি বর্তমানে ডায়াবেটিক নিউরোপ্যাথির আমার গবেষণার মূল বিষয়, সেটি নিয়ে আমি কাজ করছি এবং এই ডিসেম্বর নাগাদ মোটামুটি আমার পিএইচডি সম্পূর্ণ হবে বলে আশাবাদী হওয়া যায়। এই হলো আমার বর্তমান অবস্থান। আর পূর্বের ইতিহাস যদি বলতে হয় যে আমি কিভাবে এসেছি, সেটি অ্যাকচুয়ালি বাংলাদেশের মেডিকেল প্রফেশনে আমরা যারা আছি ডক্টররা আসলে আমাদের রিসার্চ সম্পর্কে এবং গবেষণা নিয়ে আমাদের তেমন কোনো প্রথমত আগ্রহ নেই, দ্বিতীয়ত যাদের আগ্রহ আছে তারা আসলে পথটা জানেন না যে কি করে আসলে শুরু করতে হয়। যারা বেসিক ডিপার্টমেন্ট থেকে আসেন, বায়োকেমিস্ট্রি, মলিকুলার বায়োলজি অথবা মাইক্রোবায়োলজি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আছেন, তাদের শিক্ষকেরা বা তাদের সিনিয়ররা আগে থেকেই জাপান বা বিশ্বের অন্যান্য জায়গায় পিএইচডি করেন, যার ফলে তাদের জন্য পথটা যত ইজি, মেডিকেল প্রফেশনালদের জন্য অর্থাৎ ডাক্তারদের জন্য আসলে রিসার্চের জায়গাটা অতটা সহজ না। মানে এর কারণ হলো যে আমাদের পথ দেখানোর জন্য কোনো কাউকে পাওয়া যায় না যিনি আমাদেরকে পথ দেখাবেন এবং আমরা তাকে ফলো করে আমরা এগোতে পারবো বা বিদেশে পড়াশোনা করতে আসতে পারবো। তো আমার ক্ষেত্রেও সেটি হয়েছে 2013 সালের শেষের দিকে আমরা যখন মেডিকেল এমবিবিএস ডিগ্রি সম্পন্ন করি, ইন্টার্নশিপ শেষ করি, তখন আমরা দেখলাম যে আমার বন্ধু বান্ধব বা যারা আছেন কলিগ, যারা ছিলেন সে সময় ক্লাসমেটরা, তারা এফসিপিএস, এমডি এসব ডিগ্রির জন্য তারা বিভিন্ন জায়গায় পড়াশোনা এবং কোচিং করছেন। আমিও তাদের সাথে আসলে যোগ দিলাম। কিন্তু আপনি এর আগে আমার একটি সুবিধা হয়েছে যে আমি যখন চতুর্থ বর্ষের ছাত্র মেডিকেল কলেজে, ঠিক সেই সময় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একটি টিম যারা ফার্মাকোলজি ডিপার্টমেন্টের একটি গবেষক দল, যারা বিশ্বের বিভিন্ন পাবলিকেশনসে অলরেডি পাবলিশ করেছে এবং তারা আসলে বিভিন্ন জিনিস নিয়ে গবেষণা করছে, তাদের সাথে আমার যোগাযোগ হয় কোনো একটি কারণে। সেখানে যোগাযোগ করতে গিয়ে আমি তাদের সাথে ইনভলভ হয়ে যাই। তো সেই মুহূর্তে আসলে আমি রিসার্চের বেসিকগুলো বোঝার চেষ্টা করি এবং বুঝতে পারি যে একটি রিসার্চ কিভাবে করতে হয়, একটি বায়োমেডিক্যাল রিসার্চ কি, এই বিষয় সম্পর্কে আমি মোটামুটি অবগত হই। পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিপার্টমেন্টের অনেকের সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে। তখন আমি যখন 2014 সালে এমবিবিএস শেষ করে 13 সালে এমবিবিএস শেষ করলাম এবং আমার সবার সাথে যোগ দিলাম, কিন্তু আমার মনের ভিতরে সুপ্ত বাসনা যে আমি গবেষণা নিয়ে বিশ্বের একটি ভালো অবস্থান এবং ভালো জায়গায় গিয়ে গবেষণা করতে পারবো। যখন এটি আমি আমার এটি চিন্তা করলাম, তখন আমার অলরেডি একটি রিসার্চ টিম আমি গঠন করি। সেই টিমের নাম দিয়ে আমরা এন্ডেভার, এবং এন্ডেভার টিমের মাধ্যমে আমরা বিশ্বের বিভিন্ন জায়গায় যে গবেষকরা আছে তাদের সাথে আমার আলোচনা হয় এবং আলাপ হয়। তাদের মাধ্যমে সর্বপ্রথম আমার গবেষণাটা শুরু হয়। তো আমরা যখন একটা টিম তৈরি করি, সেই টিমের মাধ্যমে আমরা এন্ডেভার সেই গ্রুপের মাধ্যমে যখন আমরা কাজটা সম্পন্ন করি এবং বায়োমেডিক্যাল রিসার্চে আমরা একটা ভালো অবস্থান তৈরি করার চেষ্টা করি। তো আমার এই টিমটি কাজ করতে গিয়ে ইতিমধ্যে 2-4টি পাবলিকেশন তৈরি করে ফেলে। পাবলিকেশন যখন 2-4টি তৈরি হয়ে যায়, তখন আমি সিদ্ধান্ত নেই যে দেশের বাহিরে কি করে কাজ করা যায়।
তো আমার একটি গবেষণাপত্র ডায়াবেটিক নিউরোপ্যাথি নিয়ে, সেটি ইতিমধ্যে জাপানের একটি পাবলিকেশন, অনলাইন পাবলিকেশনে সেটি পাবলিশ হয়। পাবলিশ হওয়ার পরবর্তী সময়ে দেখা যায় যে একজন গবেষক, জাপানের একজন রিসার্চ পিএইচডি গবেষক, তিনি আমাকে আমন্ত্রণ জানান তার সাথে কাজ করার জন্য। পরবর্তীতে আমি যখন তার এই আমন্ত্রণটি পাই, আমন্ত্রণটি পেয়ে আমি জাপানি গবেষণায় চলে আসি। এটি হলো আসলে আমার জার্নি। তো আমাকে অনেকে জিজ্ঞাসা করে যে জাপানে আসতে হলে আসলে কি লাগে। তো আমার জার্নিটা হলো যে আমি একজন গবেষক হিসেবে সর্বপ্রথম শুরু করার জন্য বাংলাদেশ থেকেই আমি একটা গবেষণা শুরু করেছিলাম, এবং এটি গবেষণা প্রতিষ্ঠানের মাধ্যমে আমি যখন কাজকর্ম শুরু করি এবং আমার সেই কাজকর্ম যখন প্রকাশিত হয়, তারপর থেকে আসলে আমি জাপানে আসার সুযোগটি পাই আর কি। জি, আপনাকে ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন। ধন্যবাদ স্যার। স্যার, আপনি যেমনটা বলছিলেন, আমরা এমবিবিএস লেভেলে অনেক সময় রিসার্চ নিয়ে আমরা অনেকেই জানি না। স্যার, সেক্ষেত্রে আজ আপনি আপনার জীবনের নানা অভিজ্ঞতা এবং কিভাবে জাপানে পোস্ট গ্রাজুয়েশন বা দেশের বাইরে পোস্ট গ্রাজুয়েশন, রিসার্চে পোস্ট গ্রাজুয়েশন করা যায় সেই নিয়ে নানা দিক নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরবেন আশা করি। এ বিষয়ে আপনাদের দর্শক মন্ডলী, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। তো স্যার, আমরা আপনার কাছে এরপর যেটা জানতে চাচ্ছি, আপনি কেন পোস্ট গ্রাজুয়েশনের জন্য জাপানকে বেছে নিলেন, বা আমরা কেন আমাদের পোস্ট গ্রাজুয়েশনের জন্য জাপানকে বেছে নিব? সেক্ষেত্রে কি কি সুবিধা আমরা জাপানে পাচ্ছি জি, পোস্ট গ্রাজুয়েশন করার জন্য? জি, বাংলাদেশের পোস্ট গ্রাজুয়েশনে বাংলাদেশের সমস্যাটা হলো যে বাংলাদেশে অনেকগুলো পোস্ট গ্রাজুয়েশনের সুযোগ আছে, যেটি আপনি বলতে পারেন যে এমবিবিএস এর পরে আমরা অনেকে এমডিতে যাচ্ছি, অনেকে এফসিপিএস এ যাচ্ছি, এবং অনেকে দেশের বাইরে গিয়ে এমআরসিপি এবং অন্যান্য ডিগ্রি নিচ্ছি। প্রকৃতপক্ষে জাপানের যে পোস্ট গ্রাজুয়েশন সেটি হলো রিসার্চ বেসড পোস্ট গ্রাজুয়েশন, অর্থাৎ হলো আপনি যদি একজন মেডিকেল ক্যারিয়ারিস্ট এবং মেডিকেল ডক্টর হিসেবে কাজ করতে চান, তার সাথে সাথে আপনি যদি একজন রিসার্চার হিসেবেও কাজ করতে চান, তাহলে আমি মনে করি এই মুহূর্ত পর্যন্ত জাপান ইজ দ্য বেস্ট অপশন। যে আপনি দেখবেন যে পৃথিবীতে যেখানেই যত গবেষক, যত চিকিৎসক আছেন, বাংলাদেশের চিকিৎসকরা, আমরা রিসার্চ থেকে অনেক দূরে থাকি, সেজন্য হয়তো আমাদের এই ধারণাটি কম। পৃথিবীতে যেখানেই চিকিৎসক আছেন, যে চিকিৎসকরা যে বিষয়ে কাজ করছেন, আপনারা জানেন যে মেডিকেলে আমরা ডেভিডসন যে বইটি পড়ে থাকি বা হাচিনসন যে মেডিকেল আমরা যে বইগুলো পড়ে থাকি, এগুলো কোনো না কোনো চিকিৎসক লিখেছেন, এবং তিনি একজন শুধু চিকিৎসক নন, তিনি সাথে একজন গবেষকও থাকেন। তো আমি যদি একজন চিকিৎসক সাথে একজন গবেষক হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করতে চাই, তাহলে বাংলাদেশি চিকিৎসকদের জন্য জাপান ইজ দ্য বেস্ট অপশন। কেন বেস্ট অপশন? এমবিবিএস এর পর অথবা বিডিএস পাস করার পরই আপনি কি মাস্টার্স ছাড়া পৃথিবীতে একটা দেশেই পিএইচডি আপনি করতে পারবেন। কোরিয়াতেও করা যায়, কিন্তু যে বিশ্বের গ্রহণযোগ্য সেটি হলো জাপান। এবং জাপানে যখন আপনি পিএইচডি সম্পন্ন করতে পারেন, বা পিএইচডি সম্পন্ন করতে কোনো কারণে সুযোগ পেলেন জাপানে এবং আপনি পিএইচডি সম্পন্ন করলেন, দেখা যাবে যে বিশ্বের প্রতিটি দেশে, আপনি ইউএসএ, কানাডা থেকে শুরু করে বিশ্বের প্রতিটি দেশে আপনি অ্যাক্সেস পাচ্ছেন। অর্থাৎ অ্যাজ এ রিসার্চার হিসাবে আপনি বিশ্বের প্রতিটি দেশে কাজ করার সুযোগ পাচ্ছেন। এবং আমি এই মুহূর্তে বলতে দ্বিধা নেই যে আমি যে মেডিকেল ইউনিভার্সিটিতে আছি, সেখান থেকে প্রায় অনেক রিসার্চার, প্রায় বলতে গেলে 80% রিসার্চারই তারা আমেরিকাতে বর্তমানে সেটেল আছেন, এবং সেখানে অ্যাজ এ রিসার্চার হিসেবে তারা কাজ করার সুযোগ পাচ্ছেন। তো সেটি যদি আমি আমেরিকাতে যদি সরাসরি রিসার্চার হিসেবে কাজ করতে চাই, সেটি আমার জন্য প্রায় অসম্ভব। সেখানে আমাকে মাস্টার্স কমপ্লিট করতে হবে, আইএলটিএস পাস করতে হয়, জিআরই এবং টোফেল বিভিন্ন পর্যায় শেষ করে, এবং আমেরিকার পিএইচডি আপনি জেনে থাকবেন যে সেটি 7 বছর লাগে। সেক্ষেত্রে বাংলাদেশের জাপানের পিএইচডি অনলি 4 ইয়ার, হাইস্ট 4 ইয়ার, এর মধ্যে আপনি পিএইচডি সম্পন্ন করতে পারছেন, এবং আমেরিকার পিএইচডির সাথে কম্পিটিশন দিয়ে আপনি পোস্ট ডক্টরাল রিসার্চার এবং পরবর্তীতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর লেভেলে আপনার কাজ করার সুযোগ আছে। জি, ধন্যবাদ স্যার। স্যার, আমরা তো সুযোগ সুবিধার কথা জানলাম, সেক্ষেত্রে কোনো অসুবিধা কি আছে জাপানে পোস্ট গ্রাজুয়েশনের জন্য? জি, জাপানে পোস্ট গ্রাজুয়েশনের ক্ষেত্রে অসুবিধাটি হলো, অ্যাজ এ ক্লিনিশিয়ান আপনাকে যখন কাজ করতে যান, তখন জাপানে সেই সুযোগটি কম। এর কতগুলো কারণ আছে। যে জাপানে প্রথমত টেম্পোরারি লাইসেন্স তারা দিয়ে থাকে। আপনি যখন ক্লিনিশিয়ান হিসেবে কাজ করবেন, সেখানে 6 মাস করে একটি টেম্পোরারি লাইসেন্স পাওয়া যায় ক্লিনিশিয়ান হিসেবে কাজ করার জন্য, এবং আপনাকে সুপারভাইজ বাই সাম ডক্টরস ফ্রম জাপান। আপনাকে জাপানিজ একজন চিকিৎসক সুপারভাইজ করবে, তার আন্ডারে আপনি 6 মাস করে লাইসেন্স নিতে পারবেন, টেম্পোরারি লাইসেন্স, এবং সেই লাইসেন্সটি
6 মাস করে সর্বোচ্চ 4 বার নেওয়া যায়। অর্থাৎ আপনি 2 বছর যাবৎ জাপানে আপনি কাজ করার সুযোগ পাবেন অ্যাজ এ ক্লিনিশিয়ান হিসাবে। কিন্তু সমস্যাটা হলো ভাষাগত সমস্যা। ভাষাগত সমস্যা কি? জাপানিজরা ইংরেজিতে খুবই দুর্বল এবং জাপানিজ মেডিকেল সিস্টেম, জাপানিজ যত ধরনের চিকিৎসা পদ্ধতি আছে সবকিছুই জাপানিজ ভাষায়। আপনি একটা ড্রাগ, সাপোজ আমি প্যারাসিটামল, জাপানে এটির নাম প্যারাসিটামল না। জাপানে এটি জাপানিজ কোনো নামে এটি আপনি পাবেন। তারা এই ড্রাগটির ফর্মুলার নামই চেঞ্জ করে জাপানিজ অন্য কোনো নামে বলবে। একটি অসুখ যেমন ডায়াবেটিস, বাংলাদেশের সবাই ডায়াবেটিসকে ডায়াবেটিস নামে চিনবে। কিন্তু জাপানের মানুষ ডায়াবেটিসকে ডায়াবেটিস নামে নাও চিনতে পারে। তাকে তারা তোনি ভিউ বলবে। অর্থাৎ এইরকম মানে প্রতিটি জিনিসেরই একটা জাপানিজ ভাষা, জাপানিজ একটি নাম আছে। তো ভাষাগত সমস্যাটি হলো জাপানের সবচেয়ে বড় অসুবিধা। এছাড়া আর তেমন কোনো অসুবিধা আছে বলে আমি মনে করি না। সেখানে আপনি একজন ক্লিনিশিয়ান হিসেবেও কাজ করা যায়। 2 বছর, সর্বোচ্চ 2 বছর যাবৎ ক্লিনিক্যাল ট্রেনি হিসেবে কাজ করতে পারবেন। সাথে আপনি পিএইচডিও সম্পন্ন করতে পারবেন। তবে বেশিরভাগ প্রফেসরই যারা আপনি যাদের আন্ডারে কাজ করবেন পিএইচডি গবেষণার ক্ষেত্রে, তারা ইংলিশ খুব ভালো জানেন এবং তাদের সাথে আসলে শুধু ইংলিশে কনভারসেশন চালালে তেমন কোনো সমস্যা হয় না। জি। স্যার আপনাকে। স্যার আপনি বললেন যে সরাসরি এমবিবিএস বা বিডিএস এর পরেই পিএইচডি করার সুযোগ একমাত্র জাপান বা কোরিয়াতেই রয়েছে। সেক্ষেত্রে এটি আমি মনে করি অনেক বড় একটা অপরচুনিটি। স্যার জাপানিজ ডিগ্রি বাংলাদেশে গ্রহণযোগ্য কতটুকু, এবং বাংলাদেশের এই ডিগ্রি অর্জনের পর দেশের এবং দেশের বাইরে কি কি সুযোগ রয়েছে সেক্ষেত্রে জাপানিজ জি। ডিগ্রি অর্জনের পর পিএইচডি অর্জনের পর আর কি? আপনাকে ধন্যবাদ এই প্রশ্নটি করার জন্য। জাপানিজ ডিগ্রিতে জাপান দেয় হলো পিএইচডি, ঠিক আছে? তো পিএইচডি অনেক রকম হতে পারে। ক্লিনিক্যাল পিএইচডি, ক্লিনিক্যাল সাবজেক্টে যদি আপনি পিএইচডি করেন সেটি হতে পারে। বেসিক সাবজেক্টে পিএইচডি আছে, যেমন বায়োকেমিস্ট্রি, মলিকুলার বায়োলজি, মাইক্রোবায়োলজি, ইমিউনোলজি, এগুলিতে পিএইচডি করতে পারেন। অথবা আপনি ক্লিনিক্যাল যে কোর্সগুলো আছে ডায়াবেটোলজি, কার্ডিওলজি বা অ্যানেস্থেসিওলজি, যেই ডিগ্রিগুলো থাকুক, প্রতিটি ডিগ্রিতেই, প্রতিটি পিএইচডিতেই অবশ্যই আপনাকে গবেষণা করতেই হবে। মানে এটি হলো মূল শর্ত। জাপানে আসলে আপনাকে মানসিকতা তৈরি করতে হবে যে আপনি গবেষণা করবেন। সেই মানসিকতা নিয়ে আপনাকে জাপান আসতে হবে। তো আপনি যেটি বললেন যে বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল জাপানের প্রায় প্রতিটাই বিশ্ববিদ্যালয় বিশ্বের কোনো না কোনো র্যাঙ্কিং এ ভালো অবস্থানে আছে। প্রতিটি বিশ্ববিদ্যালয়, একটি ছোট মানের বিশ্ববিদ্যালয় বিশ্বের একটি র্যাঙ্কিং অবস্থানে আছে। সেই হিসাবে জাপান থেকে আপনি যখন ডিগ্রি নেবেন, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল সেটিকে পিএইচডি হিসেবেই আপনাকে সার্টিফাই করবে। এবং জাপান থেকে যারা গিয়েছেন ইতিপূর্বে, বর্তমানে অনেক চিকিৎসক বাংলাদেশে আছেন। আপনারা জানেন, আমি যদি উল্লেখ করতে চাই, নাম বলেই উল্লেখ করতে চাই, আপনারা সর্দারে নাইমের নাম শুনে থাকতে পারেন। জাপান বাংলাদেশ হসপিটালের তিনি একজন চিকিৎসক এবং ওনার, এবং তিনি বাংলাদেশের সর্বপ্রথম ল্যাপারোস্কোপিক সার্জারি তিনি শুরু করেন। তিনি জাপান থেকে পিএইচডি সম্পন্ন করেছেন। এছাড়াও বাংলাদেশের অনেক প্রথিতযশা চিকিৎসক যারা বর্তমানে বিভিন্ন জায়গায় ভালো অবস্থানে আছেন, কাজ করছেন, তারা জাপান থেকে পিএইচডি করেন। জি। স্যার আপনি একজন রিসার্চ ফেলো হিসেবে কাজ করছেন। স্যার সেক্ষেত্রে আমরা জানতে চাচ্ছি রিসার্চ বলতে আমরা মেইনলি কি বুঝি? আর স্যার আপনি একটু আগে বললেন বেসিক রিসার্চ এবং ক্লিনিক্যাল রিসার্চের কথা। সেক্ষেত্রে স্যার আমরা বেসিক রিসার্চ এবং ক্লিনিক্যাল রিসার্চের মধ্যে মেইন পার্থক্যটা কি? আসলে রিসার্চ ৩ ধরনের অ্যাকচুয়ালি। একটা হলো ৩ ধরনের বলতে পাবলিক হেলথ রিসার্চ, সেটা একটি বেসিক রিসার্চের অন্তর্ভুক্ত একটি অংশ। আমাদের দেশে আমরা যেহেতু আমাদের রিসার্চ নিয়ে ধারণাটা কম, তাই আমরা আসলে বুঝতে পারি না যে কোনটা আসলে কি ধরনের রিসার্চ। পাবলিক হেলথ রিসার্চ হলো বিভিন্ন আপনি ডেটা কালেকশন করে মানে আপনি তাদের ভবিষ্যৎ নির্ধারণ করেন। অর্থাৎ হলো যা চলছে তার থেকে আপনি ডাটাটি যেটি নিচ্ছেন সেটি হলো পাবলিক হেলথ রিসার্চ। যেমন একটা এলাকায় স্মোকার আছে এতজন, তাদের মধ্যে ক্যান্সারের হার কতটুকু। তো এই যে একটা রিসার্চ, এটা হলো পাবলিক হেলথ রিসার্চ। আপনি কিন্তু কাউকে স্মোক করাচ্ছেন না, বা আপনি তাদেরকে নিজেও নতুন করে স্মোক বন্ধ করতেও বলছেন না। তার মানে আপনি যে পাবলিক হেলথ যে চলছে, যে অবস্থান আছে, সেই অবস্থান থেকে আপনি যে ডেটা কালেকশন করবেন, এটি হলো পাবলিক হেলথ রিসার্চ। তো এতে আপনার ল্যাবরেটরি দরকার হয় না। শুধু ডাটা কালেকশনের জন্য আপনাকে বিভিন্ন লোক নিয়োগ করতে হয় এবং বিভিন্ন উপায়ে ক্রস সেকশনাল স্টাডি আছে, কোহর্ট স্টাডি আছে। আমরা যখন কমিউনিটি মেডিসিন পড়েছিলাম, এইগুলো ব্যাপারে হয়তো কিছু কিছু ধারণা থাকতে পারে। তো এই বিষয়গুলো হলো পাবলিক হেলথ রিসার্চ, যেটি বাংলাদেশে খুব পসিবল। আর একটি হলো
বেসিক রিসার্চ হলো যে ল্যাব বেসড রিসার্চ যেগুলো হচ্ছে, আমরা এখন শুনতে পাই যে আমরা পিসিআর আরটিপিসিআর করছি, যেমন আরটিপিসিআর এটি একটি রিসার্চ, এটি ল্যাব বেসড একটি রিসার্চ। ওয়েস্টার্ন ব্লটিং এর নাম আমরা শুনেছি, আমরা অনেকে হয়তো দেখিয়েছি ওয়েস্টার্ন ব্লটিং, আরটিপিসিআর, ইমিউনোহিস্টোকেমিস্ট্রি, ইমিউনোসাইটোকেমিস্ট্রি, এই যে রিসার্চগুলো ল্যাব বেসড রিসার্চ। এবং এখানে আপনি এর ভাগ্য নির্ধারণ করেন কিভাবে। একটি ড্রাগ আপনি কোনো প্রাণীর উপরে বা কোনো কোষের উপরে আপনি অ্যাপ্লাই করলেন, অ্যাপ্লাই করার পরে তার কি ফলাফল আসবে এটার ভাগ্য আপনি নির্ধারণ করছেন, অর্থাৎ তাকে কি ডোজে আপনি ড্রাগ দিবেন বা কি করবেন এটা আপনার উপর নির্ভর করছে। তাহলে এটাকে বলা হয় বেসিক রিসার্চ। তো বেসিক রিসার্চের ক্ষেত্রে দেখা যায় যে আপনি একটি ড্রাগ, একটা ড্রাগ সাপোজ প্যারাসিটামল, এখন প্যারাসিটামল মাথা ব্যথা ভালো করে কিনা বা নিউরনের ক্ষেত্রে কি এফেক্ট আছে প্যারাসিটামলের, এটা আপনি দেখতে যাচ্ছেন। তখন আপনি কিছু নিউরন সেল নিয়ে কাজ করলেন, এটাকে বলা হয় ইনভিট্রো স্টাডি। ইনভিট্রো স্টাডি করার পর দেখলেন যে এটা ভালো কোনো ফলাফল বা কোনো একটি ভালো মার্কার আপনি পেয়েছেন, তখন আপনি সেটা প্রাণীর উপরে প্রয়োগ করা হয়, সেটা হলো ইন ভিভো স্টাডি। তো এই ধরনের স্টাডিগুলো দিয়ে যে রিসার্চ করা হয় সেটি হলো বেসিক রিসার্চ, বেসিক বায়োমেডিক্যাল রিসার্চ বলা হয় এটিকে। আরেক ধরনের রিসার্চ আছে যেটি হলো ক্লিনিক্যাল ট্রায়াল গুলো যেটা করা হয়। ক্লিনিক্যাল ট্রায়াল গুলো কেমন, যেমন যে এখন আপনি জানেন যে ভ্যাকসিন বর্তমানে বাজারে করোনা ভাইরাসের ভ্যাকসিনের জন্য খুব আলোচনা হচ্ছে, সেখানে ফেজ 1 ক্লিনিক্যাল ট্রায়াল, ফেজ 2 ক্লিনিক্যাল ট্রায়াল, এবং এতজন মানুষকে এই ভ্যাকসিনটি প্রয়োগ করা হয়েছে, তার ফলাফল কি পাওয়া গেছে। এই যে ব্যাপারগুলো, এটা হলো অ্যাকচুয়ালি আপনার ক্লিনিক্যাল রিসার্চ, এটিকে বলা হয় ক্লিনিক্যাল রিসার্চ। তো বিশ্বে এখন পর্যন্ত সবচেয়ে বেশি দামি রিসার্চই হলো এই ক্লিনিক্যাল রিসার্চ এবং এই ক্লিনিক্যাল গবেষণা, এবং এটার উপরেই মানুষের ভাগ্য নির্ধারিত হয়। অর্থাৎ আমরা যদি ফেজ 3 ক্লিনিক্যাল ট্রায়ালে, এই যেমন এবার অক্সফোর্ডের ভ্যাকসিনটি যদি পাশ করে আসতে পারে, অথবা চায়নার যে ক্যানসিনো ভ্যাকসিন সেটি যদি পাশ করে আসতে পারে, তাহলে দেখা যাবে যে আমরা এটি মানুষকে প্রয়োগ করে দেবো সরাসরি। তাহলে সবচেয়ে বেশি দাম হলো এই ক্লিনিক্যাল রিসার্চের, অর্থাৎ মানুষের শরীরে প্রয়োগের ঠিক আগ মুহূর্তে যে গবেষণাটি হয় সেটি হলো আপনার এই ক্লিনিক্যাল রিসার্চ। তাহলে আমাদের চিকিৎসকগণ জাপানে যদি আসেন, তাহলে তারা পাবলিক হেলথ রিসার্চে ইনভলভ হতে পারবেন, তারা বেসিক রিসার্চে ইনভলভ হতে পারবেন, ইভেন কি তারা ক্লিনিক্যাল রিসার্চে ইনভলভ হতে পারবেন। জি, আপনাকে ধন্যবাদ এই প্রশ্নটি করার জন্য। ধন্যবাদ স্যার আপনাকেও। স্যার সেক্ষেত্রে আন্ডার গ্রাজুয়েট এবং গ্রাজুয়েট লেভেলে যারা রিসার্চে ক্যারিয়ার করতে আগ্রহী, তারা এখন থেকে কিভাবে প্রস্তুত নিজেকে করবে বলে আপনার মনে করেন? কিভাবে তারা নিজেদেরকে অ্যাকচুয়ালি এখন করা উচিত? জি, অ্যাকচুয়ালি রিসার্চ হলো একটা ভালোবাসা। ভালোবাসাটা কেমন, আপনি, আমি কোনো কোনো কিছু করতে পারছি না, আমি রিসার্চার হব, বিষয়টা তা না। বিষয়টা হলো যে রিসার্চ আমি, আমি একটি, আমি জানি যে রুগীকে জ্বর হলে প্যারাসিটামল দিতে হয়। কিন্তু এই জ্বরটা কি করে হয়? জ্বরের মেকানিজম কি? বা এই প্যারাসিটামলের বাহিরে আর কিছু দেয়া যায় কিনা যেটিতে জ্বর সম্পূর্ণ নিরাময় সম্ভব? এই যে মনের যে আকাঙ্খাটা, এটি আসলে গবেষণাটাকে উস্কে দেয়। গবেষণার যে ইচ্ছাটা সেটিকে উস্কে দেয়। তো আমরা যদি দ্বিতীয় বর্ষ বা তৃতীয় বর্ষে আসলেই মেডিকেলে আমাদের এত বেশি আইটেম কার্ড এগুলোর চাপে থাকতে হয়, আমরা আসলে বাহিরের যে কাজটা সেটা আসলে ভুলে যাই যে বা কি করা উচিত। তো আমি মনে করি একজন যদি ইচ্ছা করেন যে আমি গবেষক হতে চাই, তাহলে তাকে অ্যাটলিস্ট 3rd ইয়ার থেকে, অর্থাৎ প্রথম প্রফেশনাল পরীক্ষার পাশের পর থেকেই তাকে এই বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করা উচিত। বাংলাদেশে আগে কোনো ধরনের তেমন বড় ধরনের রিসার্চ হতো না, কিন্তু গত 2-4 বছরে এটি আসলে পরিবর্তিত হয়েছে। বাংলাদেশে এখন অনেক ছোট ছোট টিম যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কাজ করে, এই সকল স্টুডেন্টরা এবং মেডিকেল স্টুডেন্টরা ইনভলভ হয়ে বর্তমানে অনেকগুলো ছোট ছোট রিসার্চ টিম গঠিত হয়েছে, এবং তারা আসলেই বর্তমানে অনেক ভালো ভালো কাজ করছে। সেক্ষেত্রে এই মুহূর্তে আমার মনে পড়ছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, মাত্র তৃতীয় বর্ষের ছাত্র বায়োস্ট্যাটিক্স থেকে, সে একটি রিসার্চ ইনস্টিটিউট করেছে আন্ডার গ্রাজুয়েট রিসার্চ ইনস্টিটিউট নামে। সেখানে আমাদের মেডিকেলের অনেক স্টুডেন্ট ইনভলভ আছে, তারা মূলত পাবলিক হেলথ রিসার্চ করে। তো এইরকম মামুনের, এবং সে অনেকগুলো পাবলিকেশন অলরেডি সম্পন্ন করেছে, এবং বিশ্ব বাজারে বিশ্ব রিসার্চ গবেষণায় তার বর্তমানে খুব ভালো একটি অবদান আছে, এবং তাকে সে মোটামুটি সুপরিচিত হয়ে গেছে, মাত্র একজন 2nd ইয়ার স্টুডেন্ট বায়োস্ট্যাটিস্টিক্স। তো এটা যদি আমাদের মানসিক ইচ্ছা যে আমরা রিসার্চ করব কিনা, তাহলে আমরা কি করতে পারি, এখন থেকে জার্নাল পড়ার একটা অভ্যাস আমরা গড়ে তুলতে পারি। আমাদের টেক্সট বইয়ে যে বিষয়টি থাকে, আমি আমি নিজেও অ্যাকচুয়ালি রিসার্চের সাথে ইনভলভ হওয়ার আগ পর্যন্ত জার্নাল কি এই বিষয়টা আমি বুঝতামই না। আমাদের যে চ্যাপ্টার গুলো, সাপোজ আমরা রিউমেটোলজি একটা চ্যাপ্টার,
আমাদের টেক্সট বইতে আছে, ডেভিডসনের রিউমাটোলজি নিয়ে কিছু লেখা আছে। এগুলি আসলে মূলত গবেষণা। আপনি দেখবেন যে পিছনে সাইটেশন অর্থাৎ হলো রেফারেন্স কোত্থেকে এই গবেষণাগুলো নেওয়া আছে। বিভিন্ন গবেষণাপত্র ঘেঁটে একটা চ্যাপ্টার লেখা হয়। এগুলো আসলে এই চ্যাপ্টারগুলো একটা গবেষণার একটি ফলাফল। তো আমরা যদি এখন থেকেই PubMed আছে, গুগল স্কলার আছে, এগুলোতে সার্চ দিলে শত শত গবেষণার যে প্রকাশনা সেগুলি পাওয়া যাবে। হয়তো PubMed-এ হয়তো কয়েক কোটি গবেষণাপত্র এই মুহূর্তে আছে। তো আমরা যদি সেগুলো দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে একটি গবেষণার পত্র কিভাবে তৈরি করতে হয়, কিভাবে একটি গবেষণা লিখতে হয়, কিভাবে একটি রিসার্চ কন্ডাক্ট হয়। এই বিষয়গুলো আমরা যদি এখন থেকে প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ থেকে যদি আমরা পড়তে শুরু করি, জাপানি স্টুডেন্টের মধ্যে মেডিকেল স্টুডেন্টদেরকে আমি এই জিনিসটি দেখেছি যে তারা অ্যাকচুয়ালি প্রচুর পরিমাণে রিসার্চ আর্টিকেল এবং জার্নাল পড়ে। রিসার্চ আর্টিকেল পড়লে দেখা গেছে যে টেক্সট বইয়ে যে ইনফরমেশনটি সেটি আসলে ৩ বছর আগের হতে পারে বা সেটি ২ বছর আগের হতে পারে। কিন্তু যদি রিসার্চ আর্টিকেল আপনি পড়েন তাহলে সেই বিষয়টি আজকে বা গতকালকের বা কিছুদিন আগের, অর্থাৎ হলো লেটেস্ট যে সংবাদগুলো, লেটেস্ট যে রিভিউগুলো, অর্থাৎ নতুন নতুন যে আবিষ্কারগুলো বা নতুন নতুন চিকিৎসা পদ্ধতিগুলো, সেগুলো আপনি জানতে পারবেন একমাত্র জার্নাল পড়ে, টেক্সট বই পড়ে না। টেক্সট বই অবশ্যই আমাদের বেস তৈরি করে দেয় যে একটি বিষয় জানার ক্ষেত্রে, কিন্তু আপনাকে অবশ্যই জার্নাল পড়ার অভ্যাস করতে হবে। তাই আমি আমাদের যারা ছোট ভাই বোন আছেন মেডিকেলে পড়ছেন বর্তমানে এবং রিসার্চে আগ্রহ আছে এবং ভবিষ্যতে নিজেকে একজন গবেষক এবং একজন চিকিৎসক হিসেবে পেতে চান এবং তিনি চান যে বাংলাদেশ থেকে আজকে আমরা শুনতে পাই যে চ্যাডক্স ভ্যাকসিন করোনা ভাইরাসের সেটি তৈরি করছে ইংল্যান্ড, অথবা অস্ট্রেলিয়াতে ভ্যাকসিন তৈরি হচ্ছে, আমেরিকাতে ভ্যাকসিন তৈরি হচ্ছে, নতুন ড্রাগ তৈরি হচ্ছে। তো এটা যাতে বাংলাদেশ থেকেও তৈরি হয় এটা, এবং এগুলো কিন্তু চিকিৎসকরাই করেন, এমন না যে বাহির থেকে অন্য কেউ এসে করছেন কাজটা। এই যে গবেষণার কাজগুলো বা নতুন নতুন ড্রাগ আবিষ্কারের কাজগুলো, এগুলো বেশিরভাগই চিকিৎসক ইনভলভ। এবং রিসার্চের ক্ষেত্রে একজন চিকিৎসক যত ভালো বুঝেন সেটি আসলে সাধারণ রিসার্চার যারা বায়োকেমিস্ট্রি থেকে বিশ্ববিদ্যালয়ে পড়ে আসে অথবা মাইক্রোবায়োলজি থেকে পড়ে আসে তারা আসলে অতটা জানে না। কারণ মানব দেহের চুল থেকে পায়ের নখ পর্যন্ত আমরা ডক্টররাই পড়ে থাকি। তাহলে আমাদের একটা অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রির যে সমন্বয়, যে নলেজটা আমাদের তৈরি হয় সেটি আসলে বেসিক রিসার্চারদের থাকে না। সেক্ষেত্রে রিসার্চে সারা পৃথিবীতে সবচেয়ে ভালো করে এই চিকিৎসকরা। আপনি দেখবেন যে নোবেল যারা পাচ্ছে প্রতি বছর মেডিসিনে যে নোবেল পায়, বেশিরভাগ না 80% নোবেলই চিকিৎসকরা পেয়েছেন। অর্থাৎ তিনি চিকিৎসক প্লাস একজন গবেষক। তো বাংলাদেশে যদি আমরা এখন পর্যন্ত যে ড্রাগগুলো ইউজ করি সব মানুষের আবিষ্কার, হয়তো আমেরিকাতে আবিষ্কার হয়েছে অথবা অস্ট্রেলিয়াতে আবিষ্কার হয়েছে অথবা কানাডাতে আবিষ্কার হয়েছে। কোনো ড্রাগই আমাদের নিজস্ব আবিষ্কার না, অন্যের আবিষ্কারকে জাস্ট আমরা ব্যবহার করি। তো সেক্ষেত্রে আমরা যদি নিজেদেরকে ইনভলভ করি তাহলে দেখা যাবে যে বাংলাদেশ থেকেই এই ড্রাগগুলো হয়তো আবিষ্কার ভবিষ্যতে হওয়া শুরু করবে। এবং আপনি দেখেন কিছুদিন আগে যে বাংলাদেশের গ্লোব বায়োটেক একটি কোম্পানি, তারা বলেছে যে তারা ভ্যাকসিন আবিষ্কারের পথে তারা এগুচ্ছে। এটি কিন্তু বাংলাদেশের একটি ভালো সংকেত যে বাংলাদেশে গবেষণা শুরু হচ্ছে। আমি আমি নিশ্চিত নই যে এই ড্রাগটি বা এই ভ্যাকসিনটি বাংলাদেশে আদৌ মার্কেটে আসবে কিনা, কিন্তু তারা যে একটা ইচ্ছা করেছে বা তারা আশা করছে যে তারা একটা ভ্যাকসিন তৈরি করতে পারবে, যে ক্যাপাসিটি তৈরি হয়েছে, এটি কিন্তু আমাদেরকে আশা দেখায় যে বাংলাদেশে অবশ্যই গবেষণার জন্য আবাদ হচ্ছে। এখন বাংলাদেশ গবেষণার জন্য আস্তে আস্তে তৈরি হচ্ছে। ধন্যবাদ। তার মানে কেউ যদি গ্রাজুয়েট লেভেল থেকেই রিসার্চ ক্যারিয়ার করতে চায় সেক্ষেত্রে টেক্সট বুকের পাশাপাশি তাকে জার্নাল পড়ার অভ্যাস থাকতে হবে। জি, তাকে বেশি করে জার্নাল পড়ার অভ্যাস করতে হবে। একটা রিসার্চ কিভাবে লেখে তাকে সেটি বুঝতে হবে। এবং রিভিউ আর্টিকেল, আমি আরেকটি কথা বলে রাখি যে আর্টিকেল অর্থাৎ জার্নাল যেগুলো পাবলিশ হয় সেখানে ২ ধরনের জার্নাল পাবলিশ হয়। একটা হলো রিসার্চ আর্টিকেল, একটা হলো রিভিউ আর্টিকেল। রিসার্চ আর্টিকেলটা কি? যে আপনি একটি গবেষণা করে নতুন একটি ফাইন্ডিং পেলেন, সেটিকে বলা হয় রিসার্চ আর্টিকেল। আর রিভিউ আর্টিকেল কি? অনেকের গবেষণা, যেমন সাপোজ ডায়াবেটিক নিউরোপ্যাথি, আমি যেটা নিয়ে কাজ করছি, ডায়াবেটিক নিউরোপ্যাথিতে গ্লুকাগন লাইক পেপটাইড বা এরকম একটা ড্রাগ খুব ভালো কাজ করে, এটি আমি গবেষণা পেয়েছি। তো আমরা করবো কি, এরকম ৮-১০টা পেপার নিব বা ৫০টা পেপার আমরা পড়বো, পড়ে আমি যদি এখান থেকে নতুন কোনো ফাইন্ডিংস পাই সেটি নিয়ে আমি নিজে একটি পেপার লেখার চেষ্টা করব। যে নতুন যে পেপারটি লিখছি এটি হলো রিভিউ আর্টিকেল বলা হয় এটিকে। এবং রিভিউ আর্টিকেল যদি আমি লিখতে পারি এবং বারবার পড়ি এবং অনেকগুলো আইডিয়া তৈরি হয়, আমি নিজ থেকে রিভিউ আর্টিকেল লিখতে পারবো। আমার এই রিভিউ আর্টিকেলটি
পরবর্তীতে আমি যেখানেই অ্যাপ্লাই করব, জাপান হোক, কানাডা হোক, অস্ট্রেলিয়াতে হোক, আমার এটি কাজে আসে এবং এই রিভিউ আর্টিকেল প্রমাণ করে যে আমি রিসার্চে আগ্রহী আছি এবং আমি রিসার্চ করতে পারবো বলে মনে হয়। যদি কোনো কিছুই সম্ভব না হয় একজন ছাত্রের পক্ষে, তিনি যেন রিভিউ আর্টিকেল লেখার অ্যাটলিস্ট চেষ্টা করেন। ধন্যবাদ স্যার আপনাকে। রিসার্চ করার ক্ষেত্রে জাপানের মেডিকেল সায়েন্সের কোন কোন টপিকগুলোর উপরে পিএইচডি করার সুযোগ রয়েছে সেক্ষেত্রে? জাপান অ্যাকচুয়ালি এখন সুপার স্পেশালিটি ওদের আসলে। এখন আমরা যেমন ডায়াবেটিস এন্ড এন্ডোক্রাইনোলজি আমরা ভাবি যে একটা সাবজেক্ট ডায়াবেটিসের সাথে এন্ডোক্রাইনোলজি, কিন্তু জাপান আর এখন এরকম ভাবে না। জাপান ভাবে ডায়াবেটিস আলাদা আলাদা সাবজেক্ট হওয়া উচিত এবং তারা প্রতিটা হসপিটালেই তারা ডায়াবেটিসকে আলাদা করে দিয়েছে, এন্ডোক্রাইনোলজিকে আলাদা করে দিয়েছে এবং এখন আসছে আরো সুপার স্পেশালিটি আসছে যে থাইরয়েড, ডিপার্টমেন্ট অফ থাইরয়েড ফাংশনাল ডিসঅর্ডার একটা ডিপার্টমেন্ট হবে যেটি শুধু থাইরয়েড হরমোন নিয়ে কাজ করবে, আর কিছু করবে না। সেখানে গবেষণা করবে, চিকিৎসক যারা থাকবে তারা শুধু থাইরয়েডের চিকিৎসক হবেন। যেমন আমার ডিপার্টমেন্টে আমরা মোটামুটি জাপানিজ চিকিৎসক প্রায় 25 জন চিকিৎসক কাজ করেন, অর্থাৎ তারা শুধু ডায়াবেটিসের চিকিৎসা দেন এবং ডায়াবেটিক সংক্রান্ত যে কমপ্লিকেশনগুলো, নেফ্রোপ্যাথি, নিউরোপ্যাথি, কার্ডিওপ্যাথি হয় সেগুলোর চিকিৎসা তারা করে থাকেন, তারা আর অন্য কিছু করেন না। অর্থাৎ হলো তারা সবাই ডায়াবেটিস স্পেশালিস্ট। তো জাপানে যদি কাজ করতে চায়, ক্লিনিক্যাল সাবজেক্টের সমস্ত ক্লিনিক্যাল সাবজেক্টেরই স্পেশালিটি এবং সুপার স্পেশালিটি তৈরি হয়েছে, সেখানে তারা কাজ করতে পারবে। আমাদের মেডিকেল স্টুডেন্টরা অনেক বেশি জানে যে স্পেশালিটি কোন কোন সাবজেক্ট হতে পারে, ইউমাটোলজি হতে পারে, অ্যানেস্থেসিওলজি হতে পারে, অর্থোপেডিক্স হতে পারে, ডায়াবেটোলজি হতে পারে, এন্ডোক্রাইনোলজি, ইন্টারনাল মেডিসিন, সব হতে যে কোনো সাবজেক্টেরই সাবজেক্ট অ্যাভেলেবেল আছে এবং প্রতিটা বিশ্ববিদ্যালয়ে এই সাবজেক্টগুলো, মেডিকেল বিশ্ববিদ্যালয় যেগুলো এবং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বাহিরেও যেগুলো পাবলিক ইউনিভার্সিটির মেডিকেল ফ্যাকাল্টি, সেগুলো তো এই সাবজেক্টগুলো আসলে অ্যাভেলেবেল আছে। এটা হলো মানে মূল বক্তব্য। এছাড়া বেসিক রিসার্চ আপনি করতে পারেন ইচ্ছা করলে, মাইক্রোবায়োলজি, ইমিউনোলজি অথবা ফার্মাকোলজি। এই ফার্মাকোলজিতে দেখা গেছে যে 8-10টা ডিপার্টমেন্ট ওরা করেছে, যে টার্গেট মেডিসিন, ডিপার্টমেন্ট অফ ফার্মাকোলজি, টার্গেট মেডিসিন, অর্থাৎ আরো সুপার স্পেশালিটিতে তারা চলে গেছে। তো আসলে বিশ্বের বিজ্ঞান এবং বিশ্বের রিসার্চ এবং বিশ্বের চিকিৎসকদের যে মানে ডাইভার্সন, সেটি অনেকভাবে বিস্তৃত হয়ে গেছে পৃথিবীতে, কিন্তু আমাদের এখনো সেটি এখনো সেই পর্যায়ে আসেনি। তবে আমি খুব আশাবাদী যে খুব শীঘ্রই আমাদেরও সুপার স্পেশালিটি গুলো চালু হবে বাংলাদেশে। ইনশাআল্লাহ আমরাও আশাবাদী। ধন্যবাদ স্যার আপনাকে। স্যার, বাংলাদেশ থেকে জাপানে পিএইচডির জন্য কি কি স্কলারশিপের সুযোগ রয়েছে? জি, স্কলারশিপ সম্পর্কে যদি বিস্তারিত বলতেন আমাদের। জি আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ থেকে জাপানে আসার অনেকগুলো স্কলারশিপ আছে এবং আপনি জেনে থাকবেন যে বাংলাদেশ আসলে জাপানের বন্ধু রাষ্ট্র। জাপান বাংলাদেশি মানুষ, জাপানিজ মানুষজন বাংলাদেশি মানুষকে পছন্দ করে। এই পছন্দের কোনো কারণ নেই। তবে আমার যা মনে হয়েছে যে জাপানে যারা আসছেন বাংলাদেশ থেকে তারা বেশিরভাগই স্কলার কেমন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা স্টুডেন্ট, এরাই বেশিরভাগ জাপানে আসেন। বর্তমানে জাপানে প্রায় 10,000 বাংলাদেশি আছেন, এর মধ্যে প্রায় 9,000 বা 8,000 হবেন যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অথবা স্টুডেন্ট ছিলেন বা আছেন। তার মানে একটা বাংলাদেশের সবচেয়ে এলিট সোসাইটি এখন বর্তমানে জাপানে অবস্থান করে। এটা হলো মূল বিষয়। তো আপনার প্রশ্নটা যেন কি ছিল, আবার যদি একটু করতেন। স্কলারশিপ, জি স্কলারশিপ, জি জি স্কলারশিপ। জাপান সরকার প্রতি বছর বাংলাদেশের যে শিক্ষা মন্ত্রণালয়, তার মাধ্যমে একটি স্কলারশিপ ঘোষণা করে, সেটি হলো ম্যাক্স স্কলার। আমাদের দেশে মনবুসো বলে আমরা চিনি, মনবুসো স্কলার, সেটি হলো ম্যাক্স স্কলারশিপ। সেটি প্রতি বছর জানুয়ারি বা ফেব্রুয়ারির দিকে সেটির ঘোষণা, ফেব্রুয়ারি বা মার্চের দিকে ঘোষণা আসে, মে পর্যন্ত সময় থাকে সেই অ্যাপ্লিকেশনের। তো বাংলাদেশে সেটি খুবই টাফ, তবে চিকিৎসকরা চাইলে, যদি আমাদের চিকিৎসকরা আগ্রহ দেখায়, সেখানে অ্যাপ্লাই করলে তিনি আসতে পারেন। আরেকটি উপায় হলো, সেটাকে বলা হয় প্রাইভেট ম্যাক্স, অর্থাৎ হলো আপনি একজন প্রফেসরকে সরাসরি আপনি মেইল করলেন যে আপনার আগের পূর্ব রিসার্চ অভিজ্ঞতা নিয়ে এবং আপনার রিসার্চ অফ ইন্টারেস্ট নিয়ে আপনি মেইল করলেন একজন প্রফেসরকে, তিনি সঙ্গে সঙ্গে যদি আপনাকে উত্তর দেন এবং নিতে আগ্রহী হন, তাহলে তিনি আপনার জন্য পিএইচডি স্কলারশিপের জন্য তিনি অ্যাপ্লাই করেন। সেটিকে বলা হয় প্রাইভেট ম্যাক্স স্কলারশিপ। তো আপনি এটিতে অ্যাপ্লাই করলেও আপনি জাপানে আসা সম্ভব। এছাড়া অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে যারা নিজস্ব কিছু স্কলারশিপ থাকে, প্রাইভেট স্কলারশিপ, তা দিয়েও আসতে পারেন। তবে সেক্ষেত্রে আপনার প্রফেসরকে রাজি করাতে পারাটাই হলো মূল বিষয়, যে তিনি যদি রাজি হন
তাহলে কোনো না কোনো স্কলারশিপ আপনার জন্য ম্যানেজ হবে। জাপানে প্রায় আমার দেখা মতে প্রায় প্রতি বছর একজন স্টুডেন্ট তিনি স্কলারশিপ ছাড়া আসলেন অথবা কম স্কলারশিপে আসলেন, তাও দেখা যাচ্ছে যে তিনি কোনো না কোনো স্কলারশিপ তিনি পেয়েই যান। তো প্রতি বছর প্রায় ১-১৫০ স্কলারশিপ সারা জাপানে ডিক্লারেশন হয় এবং প্রতিটা স্কলারশিপে প্রায় ২-৪-৫০০-১,০০০ স্টুডেন্টকে নেওয়া হয়। প্রায় ৩,০০০ স্টুডেন্টকেও নিতে দেখেছি। অর্থাৎ ৩,০০০ স্টুডেন্ট এই স্কলারশিপগুলো পান। তাহলে আপনি গভর্নমেন্টের মাধ্যমে আসতে পারেন, গভর্নমেন্ট নেক্সট, গভর্নমেন্ট মনবসু, অথবা যদি আপনার প্রফেসর যার কাছে আপনি আসতে চান তিনি যদি অ্যাপ্লাই করেন প্রাইভেট মনবসুতে আপনি আসতে পারেন। সেক্ষেত্রে আমি আরেকটি বিষয় বলি যে জাপানি মনবসুতে মোটামুটি ১,৫০,০০০ ইয়েন থেকে ১,৬০,০০০ ইয়েন, অর্থাৎ হলো বাংলাদেশি টাকায় প্রায় ১,২০-২৫,০০০ টাকার মতো হয়। এটি আপনি পাবেন। জাপানের টাকার চেয়ে বাংলাদেশি টাকার মান বেশি। এটি তাদের একটি পলিসি, সেটি বিষয় না। তো ১,২০,০০০ টাকা যে অনেক টাকা বাংলাদেশ থেকে মনে হচ্ছে, কিন্তু জাপানে চলাফেরার জন্য ১,২০,০০০ টাকা শুধু সাধারণ জীবন যাপন করার জন্য যথেষ্ট। দেখা যাবে যে তার হাউস রেন্ট ৬০-৭০,০০০ টাকা দিতে হচ্ছে এবং খাবার খুবই এক্সপেন্সিভ জাপানে। অতএব তাকে মনে করতে হবে যে তিনি এই ১,২০,০০০ বা ৩০,০০০ টাকা অনেক টাকা নয়। এই টাকাটা দিয়ে তিনি সামান্য কোনো রকম করে তার লাইফটা সার্ভাইভ তিনি জাপানে করতে পারবেন। এছাড়া বড় কিছু না। জি। স্যার, আমরা স্কলারশিপ নিয়ে জানলাম, এবার আমরা জানতে চাচ্ছি ফান্ডিং এর বিষয়গুলো যদি আমাদের বলতেন, এবং এছাড়া যদি কেউ সেলফ ফান্ডিং এ যেতে চায় সেক্ষেত্রে সুযোগ রয়েছে কিনা। জি। সেলফ ফান্ডিং এর বিষয়টি হলো যে জাপানে স্কলারশিপ আমি যেটি বলেছি যে মনবসু স্কলার আছে, প্রাইভেট স্কলারশিপ আছে। তাছাড়া অনেকেই আছেন যে জাপানে এসে ছোট স্কলারশিপে আসে এবং তারা অনেকে পার্ট টাইম জব করে সেটি তারা পরিশোধের চেষ্টা করেন। তবে সর্বপ্রথম যেটি মনে রাখতে হবে যে বিশ্ববিদ্যালয়ে আপনি আসেন না কেন আপনাকে টিউশন ফি ছাড়া আসতে হবে। বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি ছাড়া আসে। তারপরেও যদি স্কলারশিপ অনেক বিশ্ববিদ্যালয় থেকে দেয় তখন সেই স্কলারশিপ থেকে টিউশন ফি দেওয়া হয়। কিন্তু আপনি যদি নিজের থেকে টিউশন ফি দিয়ে জাপানে পড়তে আসতে চান তাহলে এটা কোয়াইট ইম্পসিবল। কারণ সেখানে টিউশন ফি প্রায় ৪০-৫০ লাখ টাকার উপরে আপনার আসবে পিএইচডি টিউশন ফি। সেটি দেয়া কোনোভাবেই আসলে বুদ্ধিমানের কাজ না। প্লাস হলো সেলফ ফান্ডিং এ যদি আসেন জাপানে, অবশ্যই যে কেউ যদি তার অনেক অর্থ থাকে তিনি জাপানে সেলফ ফান্ডিং এ আসতে পারেন। তবে সেটিও বুদ্ধিমানের কাজ নয়। কারণ একজন মানুষের চলতে জাপানে বাংলাদেশি টাকায় হয়তো ১,২০,০০০-৩০,০০০ টাকা সিম্পল একটি লাইফ লিড করতে আপনার প্রয়োজন হয়। তাহলে প্রতি মাসে আপনি যদি ১.৫ থেকে ২ লাখ টাকা বাংলাদেশ থেকে এনে আপনি পড়ার যদি আপনার যোগ্যতা থাকে বা আপনার সেই অবস্থান থাকে তাহলে আপনি সেলফ ফান্ডিং এ আসতে পারেন। আদারওয়াইজ সেলফ ফান্ডিং এ আসাটা আসলে খুব বুদ্ধিমানের কাজ হবে বলে মনে করি। স্যার, ধন্যবাদ আপনাকে। আমরা জানি পিএইচডি করার ক্ষেত্রে স্কিল ডেভেলপমেন্ট বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আমরা কিভাবে আমাদের স্কিল ডেভেলপ করতে পারি এবং এটা পরবর্তীতে কিভাবে কাজে লাগে, স্যার আপনার অভিজ্ঞতা যদি আমরা স্কিল skill ডেভেলপমেন্ট। skill development after PhD or before PhD? বিফোর পিএইচডি। আচ্ছা, স্কিল ডেভেলপমেন্ট বলতে বিভিন্ন ধরনের স্কিল হতে পারে। প্রথমত হলো টেকনিক্যাল স্কিল। টেকনিক্যাল স্কিল হলো যে একটা ওয়েস্টার্ন ব্লট কিভাবে করে। আমরা যখন জাপান আসি, আমাদের বাংলাদেশ থেকে যারা চিকিৎসকরা আসেন, আমরা শুধু নামই শুনেছি ওয়েস্টার্ন ব্লট। আমরা হয়তো নর্দার্ন ব্লট ওই যে আমাদের বায়োকেমিস্ট্রিতে বা আমরা টিউটোরিয়াল ক্লাসে হয়তো একটু পড়েছি, কিন্তু ওয়েস্টার্ন ব্লট আদৌ কিভাবে করতে হয় এটি আসলে আমাদের একদমই জানা থাকে না। তো এতে করে জাপানি গবেষকরা আসলে হতাশ হন বা শিক্ষকরা। তো আমরা চাইলেই বাংলাদেশে এখন প্রচুর ওয়েস্টার্ন ব্লটে হয় বিভিন্ন ল্যাবরেটরিতে। আমরা চাইলে ওয়েস্টার্ন ব্লট শিখতে পারি। একটা ইমিউনোহিস্টোকেমিস্ট্রি কি করে করে অনেক ল্যাবে এই কাজগুলো হয়। আমরা সেগুলো যদি খোঁজ খবর নিই, অনেক বিশ্ববিদ্যালয়ের ল্যাবে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কাজ হয়, চিটাগং ইউনিভার্সিটির অনেক ল্যাবে এই কাজগুলো হয়। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট, ফার্মাকোলজি ডিপার্টমেন্টে এখন প্রচুর পিসিআর হয়, আরটি পিসিআর হয়, ওয়েস্টার্ন ব্লট হয়। তো এগুলো যদি আমরা দেখি বা এইগুলোর জন্য আমরা যদি যোগাযোগ করি সেই স্যারদের সাথে অথবা আমরা যদি আগ্রহ দেখাই তাহলে আমরা নিজেরাও সেই ক্লিনিক্যাল স্কিল সেই রিসার্চ স্কিলটা তৈরি করতে পারি। এছাড়া আরেকটি মূল বিষয় হলো যে পিপেটিং একটি বিষয় আছে, যে একটা আপনি মাইক্রো পিপেটের নাম শুনে থাকেন। আমাদের দেশের থেকে যখন ডক্টররা আসেন তারা পিপেটটা কি করে ধরতে হয় সেটিও জানি না। মানে আমরা একদম জিরো একটা শিশু যেমন থাকে, যে তার কোনো জ্ঞান থাকে না, তাকে সবকিছু এবিসিডি শেখাতে হয়। জাপান বা বিশ্বের যেখানেই যায় আমাদেরকে আসলে এবিসিডি রিসার্চে শেখাতে হয়। তো আমি মনে করি যদি কেউ
জাপান হোক আর পৃথিবীর যেখানেই হোক রিসার্চ করতে তিনি আগ্রহ থাকেন, তিনি যেন এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ল্যাবরেটরির সাথে তিনি একটি কোলাবোরেশন তৈরি করেন, সম্পর্ক তৈরি করেন, যাতে তিনি সেখানে গিয়ে অন্তত এই স্কিলগুলো ডেভেলপ করতে পারেন। আরেকটি স্কিল হলো ওই যে বলেছিলাম যে আপনি রিসার্চ আর্টিকেল কি করে লিখতে হয়, এই আর্টিকেল লেখার কৌশল, কলা কৌশলগুলো অনেক ইউটিউবে পাওয়া যায়। হাউ টু রাইট এ আর্টিকেল যদি সার্চ দেন, বা হাউ টু রাইট এ রিভিউ আর্টিকেল লিখে যদি গুগলে আপনি সার্চ দেন, তাহলে অনেক ধরনের টিপস সেখানে অ্যাভেলেবেল থাকে। তো আপনি নিজে থেকে চেষ্টা করলে একটা আর্টিকেল লেখার আপনি অবস্থান তৈরি করে ফেলতে পারেন যে কিভাবে লিখতে হয়। তারপরে মেকানিজম অফ অ্যাকশন গুলো জানা, অর্থাৎ একটি ড্রাগ কি করে কাজ করছে, কোন কোন পাথওয়েতে যাচ্ছে, পাথওয়েটা কেমন, এই বিষয়গুলো সম্পর্কে যদি আমরা সেই মেডিকেলের দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ থেকে জানা শুরু করি, এটি আসলে আমাদেরকে অনেক বেশি উপকার দেবে রিসার্চের ক্ষেত্রে। তার মানে স্কিল ডেভেলপমেন্ট খুব গুরুত্বপূর্ণ পিএইচডি করার ক্ষেত্রে। জি জি। স্যার, জাপানে পিএইচডি করার জন্য আমরা কিভাবে অ্যাপ্লাই করব এবং প্রফেসরদের কিভাবে মেইল করা উচিত, এবং কোন প্রফেসরের ক্ষেত্রে যদি আমরা কোন প্রফেসর অ্যাসিস্ট্যান্ট হতে চাই, সেক্ষেত্রে কোন কোন ক্রাইটেরিয়া গুলো থাকলে আমরা সুযোগ সুবিধা পাবো বলে স্যার আপনি মনে করেন? জাপানে বাংলাদেশি চিকিৎসকরা যদি জাপানে আসতে চায়, তাদেরকে কতগুলো কাগজপত্র প্রথম জোগাড় করতে হবে। কাগজপত্র কি? প্রথম হলো ট্রান্সক্রিপ্ট, দি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের মার্কশিট থাকে সবার, প্রথম প্রফ, সেকেন্ড প্রফ, থার্ড প্রফ, এখন বোধহয় ফোর্থ প্রফও চালু হয়েছে। আমাদের সময় 3টে প্রফ ছিল। তো এই প্রফের মার্কশিট গুলো নিয়ে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলতে পারি, আমার নিজের ক্ষেত্রে সেটি হয়েছে। এগুলো নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডিন যে অফিস আছে, ডিন অফিসে গেলে তারা আপনাকে একটা ট্রান্সক্রিপ্ট তৈরি করে দেবে। সেখানে আপনার 3 প্রফের রেজাল্ট একই একটা পেপারে লেখা থাকবে, এবং সেখানে আপনি কত পেয়েছেন, কোন কোন সাবজেক্টে কত, এবং সেটি ইচ্ছা করলে অনেক সময় গ্রেডিংয়েও চেঞ্জ করা পসিবল। অর্থাৎ হলো আপনাকে প্রথম ট্রান্সক্রিপ্ট সংগ্রহ করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, বা যে আপনি যে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট তাকে প্রথম ট্রান্সক্রিপ্ট সংগ্রহ করতে হবে। দ্বিতীয় বিষয়টি হলো ট্রান্সক্রিপ্টের সাথে সাথে ঢাকা মেডিকেল ফ্যাকাল্টি যিনি ডিন, অর্থাৎ হলো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে মেডিকেল ফ্যাকাল্টি ডিন যিনি আছেন, তার অফিস থেকে একটা লেটার অফ রিকমেন্ডেশন কালেক্ট করতে হবে। অর্থাৎ আপনাকে মেডিকেল ফ্যাকাল্টির যিনি ডিন আছেন তিনি আপনাকে একটা রিকমেন্ডেশন লেটার দেবেন। এটি হলো দুই নম্বর কথা। তিন নম্বর কাগজ যেটি লাগবে সেটি হলো এমবিবিএস এর সনদপত্র, যেটি ঢাকা বিশ্ববিদ্যালয় বা যে বিশ্ববিদ্যালয় থেকে দেয়, তাহলে 3টা পেপার। 4 নাম্বার পেপার আপনার লাগবে এমবিবিএস এর যে সার্টিফিকেট, অর্থাৎ রেজিস্ট্রেশন, বিএমডিসি রেজিস্ট্রেশনটা, সেটি আপনার দরকার হবে। আর 5 নাম্বার পেপার সেটি হলো আপনার ইন্টার্নশিপ কমপ্লিট সার্টিফিকেট, অর্থাৎ আপনি যে ইন্টার্নশিপ শেষ করেছেন। তাহলে টোটাল এই 5টে কাগজ সংগ্রহ করতে হবে। আর 6 নাম্বার হলো যে আপনি যে প্রফেসরের আন্ডারে, বা আপনার মেডিসিন ডিপার্টমেন্টের হেড হতে পারে, আপনার সার্জারি ডিপার্টমেন্টের হেড হতে পারে, তার থেকে একটি রিকমেন্ডেশন লেটার আপনাকে নিতে হবে, মানে এটি নিতেই হবে। দুটো রিকমেন্ডেশন লেটার লাগে। একটি দিবে ঢাকা বিশ্ববিদ্যালয় হোক আর যে বিশ্ববিদ্যালয় হোক, সেই বিশ্ববিদ্যালয়ের মেডিকেল ফ্যাকাল্টির ডিন, এবং অন্যটি দিবে আপনার নিজের মেডিকেল কলেজের একজন প্রফেসর। এই হলো দুটি বিষয়। আর আরেকটি লাগবে হলো রিসার্চ প্রপোজাল। রিসার্চ প্রপোজালটা কেমন? সাপোজ একজন মানুষ, আপনি ডায়াবেটিস নিয়ে কাজ করতে আগ্রহী, তো আপনি রিসার্চ প্রপোজাল কিভাবে লিখবেন? যে আপনি যাকে মেইল করছেন, একজন প্রফেসরকে মেইল করছেন, তার আগে বায়োডাটা দেখবেন যে তিনি আসলে কি কি নিয়ে ইতিপূর্বে কাজ করেছেন। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গেলে, ওই ডিপার্টমেন্টে গেলেই ওই ডিপার্টমেন্ট অনুযায়ী এই প্রফেসরের নাম থাকে, সাথে ইমেল অ্যাড্রেস দেওয়া থাকে, ইভেন ফোন নাম্বার অনেকের দেওয়া থাকে, এবং তিনি কি কি কাজ করেছেন তার একটা লিস্ট থাকে। তো আপনি তার আর্টিকেলগুলো পড়লেন যে তিনি এই বিষয় নিয়ে কাজ করেন, যেমন তিনি ডায়াবেটিক নিউরোপ্যাথি নিয়ে সাপোজ তিনি কাজ করেন। তো আপনার রিসার্চ প্রপোজালটা তৈরি করবেন এইভাবে যে আমি আই এম ফ্রম বাংলাদেশ, তো আমি বাংলাদেশে এত পার্সেন্ট, বাংলাদেশে বর্তমানে 8% রোগী ডায়াবেটিস আক্রান্ত। বাংলাদেশে 8% মানুষ ডায়াবেটিস আক্রান্ত। এদের মধ্যে ডায়াবেটিক নিউরোপ্যাথি অনেক কমপ্লিকেশন পাওয়া যায়, কিন্তু আমাদের দেশে রিসার্চের সুযোগ না থাকার কারণে এই ডায়াবেটিক নিউরোপ্যাথির কমপ্লিকেশন নিয়ে আসলে আমাদের তেমন কোনো আইডিয়া তৈরি হয় না। আমি দেখেছি যে তুমি এই বিষয়গুলো নিয়ে কাজ করো, তো তুমি যদি আগ্রহী থাকো, তাহলে আমি তোমার সাথে এই বিষয়টা নিয়ে কাজ করতে চাই, এবং কাজ করে আপনাকে বলতে হবে যে আমি এই কাজ শেষ করে আমি আমার দেশে ফেরত যাব। এটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমরা অনেকে এটি বুঝি না লেখার ক্ষেত্রে। আমি আমার দেশে ফেরত যাব
এবং দেশে গিয়ে আমি তোমার এই বিষয়টি নিয়ে কাজ করব এবং আমার দেশের মানুষের উপকার করার চেষ্টা করব। তাহলে আমি মনে রাখবো রিসার্চ প্রপোজালে কতগুলো বিষয় খেয়াল রাখবো। সেটি প্রথমটি হলো যে আমি বাংলাদেশ থেকে এত সালে এমবিবিএস পাস করেছি, এই কাজ করেছি, আমি তোমার প্রোফাইল দেখেছি, দেখার পরে আমার মনে হলো বাংলাদেশে এত পার্সেন্ট লোক এই অসুখে আক্রান্ত বা এই সমস্যাটি ফেস করছে, আমি কিন্তু আমার দেশে রিসার্চের সুযোগ কম, তাই আমি তোমার সাথে পিএইচডি গবেষক হিসেবে কাজ করতে চাই এবং আমি আমার এই স্কিল দিয়ে আমি আমার দেশের দেশে ফিরে যাব এবং দেশের মানুষের জন্য কাজ করব। যদি আপনি এইভাবে টার্গেট ওয়াইজ প্রফেসরদেরকে লেখেন, অবশ্যই প্রফেসর থেকে আপনি ফিরতি মেইল পাবেন এবং এতে হতাশ হওয়ার কিছু নেই। প্রথমত আমি নিজে আসলে 50 জন প্রফেসরকে অ্যাপ্লাই করেছি, 50টা জায়গায় অ্যাপ্লাই করেছি, অনলি 3 জন প্রফেসর আমাকে মেইলে রিটার্ন দিয়েছেন। কিন্তু সেই মুহূর্তে আমার প্রায় 4টা পাবলিকেশন অলরেডি প্রকাশিত হয়ে গেছে। তা সেখানে এত পাবলিকেশন থাকার পরেও মাত্র 4 জন প্রফেসর আমাকে রিপ্লাই করেছেন, বাকিরা রিপ্লাই দেওয়ার প্রয়োজনটুকু মনে করে না। এটাই স্বাভাবিক, কারণ প্রফেসরদের কাছে প্রতিদিন এরকম হাজার স্টুডেন্ট মেইল করে। প্রতিজন প্রফেসরই প্রতিদিন 10টা 15টা 20টা করে মেইল পান যে স্টুডেন্টরা তাদের কাছে আসতে আগ্রহী, তো তারা আসলে সেগুলো পড়ার অনেক সময় পান না। তো লাকিলি আপনাকে যে নিবে হয়তো তিনি আপনাকে নক করবেন যদি তিনি নিতে আগ্রহী হন। এই একভাবে জাপানে আসা যায়। আরেকভাবে আসা যায় যদি সিনিয়র থাকেন কেউ, যখন বর্তমানে আমি যেখানে আছি, যেমন আমার সাথে অনেক ল্যাবের সাথে কোলাবোরেশন আমি কাজ করি, তারা চাচ্ছে যে আমি চলে গেলে আফটার মি দে ওয়ান্ট সামওয়ান, যে তারা একজনকে নিবে যে তাদের সাথে কাজ করবে, কারণ তাদের স্টুডেন্ট দরকার হবে, ফরেন স্টুডেন্ট। তখন তারা আমাকে বলবে যে তুমি একজন তোমার ফরেন স্টুডেন্ট পরিচিতের মধ্যে যে কাজ করতে আগ্রহী তাকে আমাদের সাথে মিট করা দাও, আমরা তাকে আনবো। এইভাবে আসার সুযোগটাই বেশি হয়। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে যারা আছেন, যারা বেসিক সাবজেক্টে পড়াশোনা করেন, মাইক্রোবায়োলজি, ইমিউনোলজি অথবা ফার্মাসি, তাদের সিনিয়ররা আসলে সেখানে কাজ করেন এবং পরবর্তীতে সিনিয়রের স্থলে আরেকজন জুনিয়রকে দিয়ে যান। এইভাবেই তারা আসলে চেইন মেনটেন করেন। কিন্তু চিকিৎসকদের মধ্যে আমি জানি না কেন জানি এই বিষয়টি নাই, এই চেইনটি আসলে মেনটেন হয় না। চিকিৎসকরা তিনি যদি চলে যান, তিনি আসলে নতুন কাউকে তার স্থলাভিষিক্ত বেশিরভাগ চিকিৎসকই করে যান না। এটি না করার কারণে আমাদের যারা জুনিয়র আমরা আছি বা আমরা ছিলাম, বা আমার সামনে যারা জুনিয়র আছে, তারা আসলে সুযোগটা পায় না কাজ করার ক্ষেত্রে। আর আমাদের সবচেয়ে সমস্যাটা হলো যে আমি যখন প্রথম জাপান এসেছি, আমার ডিপার্টমেন্টের নাম দেখে একজন অলরেডি আমার প্রফেসরকে ইমেল করে বসেছে যে সে আমার সাথে, তার বোঝা উচিত ছিল যে সে অলরেডি একজন স্টুডেন্টকে অলরেডি নিয়ে নিয়েছে, তাহলে তিনি আর নতুন স্টুডেন্ট নিতে আগ্রহী না। প্রতি বছর তারা 1 জন বা 2 জন হাই স্টুডেন্ট নেবে। তো সেখানে মেইল করলে আসলে লাভ হবে না। সঙ্গে প্রফেসর আমাকে জানালো যে তো এরকম একটা মেইল এসেছে, তুমি কি তাকে চেনো? আমি বলেছি আমি চিনি না। তখন দেখলাম যে সে মেইলগুলো আমাকে ফরওয়ার্ড করলো। আমি দেখলাম যে মানে কিভাবে একজন প্রফেসরকে এপ্লাই করতে হয় বা কি বলতে হয়, মানে আমরা এই বিষয়গুলো এখনো প্রশিক্ষণ নেইনি। প্রশিক্ষণ না নেওয়ার কারণে আমাদের আসলে উল্টাপাল্টা অনেক মেইল চলে যায়। এতে করে প্রফেসররা বিরক্ত হন এবং অন্য যারা সুযোগ পাওয়ার কথা তাদেরও চান্স কমে যায়। তাহলে আমরা একজন প্রফেসরকে হাউ টু রাইট মেইল টু এ প্রফেসর এটা লিখে সার্চ দিলেও গুগলে অনেক ভালো আপনি স্যাম্পল পাবেন, যেটাতে লেখা আছে যে কি করে একজন প্রফেসরকে আপনি মেইল করতে পারেন, একজন পিএইচডি আপনি করতে আগ্রহী তাকে কিভাবে মেইল করবেন। এই প্রশিক্ষণগুলো যদি আমরা নেই তাহলে অবশ্যই আপনার যাওয়ার সুযোগটি বেড়ে যায়। জি ধন্যবাদ স্যার আপনাকে। স্যার আপনি একটু আগে বলছিলেন যে বাংলাদেশে মেডিকেল সেক্টরগুলোতে রিসার্চ করার সুযোগটা অনেক কম। সেক্ষেত্রে বাংলাদেশের মেডিকেল অ্যান্ড ডেন্টাল সেক্টরে রিসার্চ করার ক্ষেত্রে কি কি সুযোগ সুবিধা আমরা বৃদ্ধি করতে পারি, এবং কেউ যদি দেশের বাইরে জাপান বা অন্য কোনো দেশ থেকে পিএইচডি করে বাংলাদেশে এসে রিসার্চ করতে চায়, সেক্ষেত্রে আমাদের করণীয় কি বা কোন সেক্টরগুলোতে আমাদের মেইন ফোকাস দেওয়া উচিত আপনি মনে করেন? বাংলাদেশে আগে রিসার্চ খুবই হতো বলে মনে হয় না, তবে এখন সেই সম্ভাবনাটা বেড়েছে কি ক্ষেত্রে, প্রাইভেট সেক্টরে এখন রিসার্চে অনেক বিনিয়োগ হচ্ছে। আপনি জানেন যে আইসিডিডিআরবি একটি প্রতিষ্ঠান বাংলাদেশের কলেরার নিয়ে তারা কাজ করে, শুধু তারা কলেরা নিয়ে সীমাবদ্ধ নেই, তারা বিভিন্ন বিষয়ে বর্তমানে রিসার্চ ইনভলভ। আইসিডিডিআরবিতে বাংলাদেশের অনেক চিকিৎসকগণ বর্তমানে কাজ করেন, যারা বিদেশ থেকে ডিগ্রি নিয়ে গিয়েছেন এবং দেশে ফিরে আইসিডিডিআরবিতে জয়েন করেছেন, সেটি একটি অপশন হতে পারে। এছাড়া সরকার থেকে ইতিমধ্যে একটি প্রকল্প গভর্নমেন্ট হাতে নিয়েছে যে প্রতিটি মেডিকেল কলেজে এবং মেডিকেল বিশ্ববিদ্যালয় তো আগে থেকেই ছিল, এখন যে মেডিকেল কলেজগুলো আছে সেগুলোতে আলাদা রিসার্চ ইউনিট থাকবে
এটি গভর্নমেন্টের একটি পরিকল্পনার মধ্যে আছে। অর্থাৎ হলো একটি যেমন সাপোজ ঢাকা মেডিকেল কলেজে যদিও কিছু রিসার্চ হয়, আমি আর ছোট মেডিকেল, ছোট বলতে না আমি, অর্থাৎ হলো নাম শুনেছেন কক্সবাজার মেডিকেল কলেজ বা এরকম মেডিকেল কলেজ যাদের এখনো মানে রিসার্চ ইউনিট করেনি, তো এরকম একটি মেডিকেল কলেজে রিসার্চ ইউনিট করলো। তো এগুলো করলে সেখানে একজন রিসার্চ ইউনিট করলে সেখানে রিসার্চারের দরকার হবে, সেখানে সহকারী রিসার্চারের দরকার হবে। তো সেখানে কাজ করবে কারা? চিকিৎসকরাই তো কাজ করবে। তাহলে বাংলাদেশের গভর্নমেন্ট যে এই উদ্যোগটা, সেটি আমি স্বাগতম জানাই এই বিষয়টি, যে প্রতিটি মেডিকেল কলেজগুলোতে এখন রিসার্চ ইউনিট করার জন্য সরকার একটি পদক্ষেপ নিয়েছে, এবং খুব শীঘ্রই এই ঘোষণাও আসতে পারে যে রিসার্চ ইউনিট চালু করার জন্য। তো আমাদের এই করোনা ভাইরাস মহামারী আমাদেরকে শিক্ষা দিল যে আমরা হয়তো চলে যাবে, আজকে ভ্যাকসিন নিয়ে কথা হচ্ছে, অথবা করোনা ভাইরাস কোনো একদিন সার্টেন টাইম পরে চলেও যাবে, কিন্তু আমাদের জন্য করোনা ভাইরাস অনেক বেশি শিক্ষা রেখে যাচ্ছে যে রিসার্চ ছাড়া এই পৃথিবীতে আসলে কোনো কিছু সম্ভব না। এই পৃথিবীর যত ভালো কিছু হয়েছে এই পৃথিবীতে যেমন আপনার এই মোবাইল ফোন থেকে শুরু করে একটা কম্পিউটার ল্যাপটপ থেকে শুরু করে যত কিছু পৃথিবীতে ভালো যা হয়েছে সব এসেছে এই গবেষণা থেকে। এবং এই যে মেডিকেল সেক্টরে এত উন্নতি, আজকে অনেক ক্যান্সার ভালো হচ্ছে, অনেক কেমোথেরাপি, রেডিওথেরাপি, ইমিউনোথেরাপির মতো হাই প্রযুক্তিগুলো অলরেডি পৃথিবীতে চলে এসেছে, সেটি সম্ভব হয়েছে এই রিসার্চের মাধ্যমে। এবং এই রিসার্চ করছেন কারা? বিশ্বের কোথাও না কোথাও একজন চিকিৎসক। তো এই সুযোগটি বাংলাদেশে আস্তে আস্তে তৈরি হচ্ছে। এছাড়াও কিছু প্রাইভেট কোম্পানি বর্তমানে রিসার্চ ডিভিশন করছে, যেমন গ্লোব বায়োটেক, তারা কাজ করছে, এবং গ্লোব বায়োটেকের একজন সাবেক কর্মকর্তার সাথে আমার একটু পরিচয় আছে। তিনি বলেছিলেন যে পৃথিবীতে এমন কোনো রিসার্চ ইকুইপমেন্ট নেই যেটি গ্লোব বায়োটেকে বর্তমানে নেই। অর্থাৎ তারা শত শত কোটি টাকা বিনিয়োগ করেছে। তো বাংলাদেশে যদি আমাদের চিকিৎসকরা ফেরত যান, তারা এই ধরনের বড় বড় কোম্পানিতে ভালো স্যালারিতে তারা জব করা খুবই তাদের জন্য পসিবল। এবং যে মেডিকেল কলেজগুলোতে যে রিসার্চ ইউনিট হবে, সেখানে কাজ করার জন্য রিসার্চার প্রয়োজন হবে, কিন্তু তখন লোক পাওয়া যাবে না। তো বাংলাদেশে গিয়েও আপনার কাজ করার সুযোগ বেশি। এছাড়াও ইউএসএ তে খুব যিনি চাচ্ছেন, যিনি জাপান থেকে পিএইচডি করেছেন, কিন্তু তিনি ইউএসএ যেতে চাচ্ছেন, যেতে পারছেন না, এমন কখনো হয়নি। অবশ্যই তারা ইউএসএ যেতে, এবং বেশিরভাগ রিসার্চারই বাংলাদেশ থেকে ইউএসএ তে মুভ করে, এবং পরবর্তীতে পোস্ট ডক্টরাল রিসার্চার শেষে অনেকে ইউএসএ মিলে দিয়ে ইউএসএ ডক্টর হিসেবে তারা কাজ করার সুযোগ পান। তার পিএইচডি থাকার কারণে ইউএসএ তে অনেক ইউএসএমএলি পাস করেন, কিন্তু রেসিডেন্সি খুব টাফ ইউএসএ তে। আপনি হয়তো শুনেও থাকতে পারেন যদি ইউএসএমএলি সম্পর্কে ধারণা থাকে যাদের আছে, যে রেসিডেন্সি পাওয়াটা খুব টাফ ইউএসএ তে, কিন্তু যার পিএইচডি থাকে তার রেসিডেন্সি সবার আগে হয়। এটি সব মূল বিষয় আর কি। কিন্তু আপনি উইদাউট ইউএসএমএলি ইউএসএ তে কাজ করার সুযোগ, একমাত্র সুযোগ হলো পিএইচডির মাধ্যমে আপনি গবেষক হিসেবে ইউএসএ তে আত্মনিয়োগ করতে পারবেন। শুধু ইউএসএ নয়, পৃথিবীর সবচেয়ে ভালো ভালো দেশ অস্ট্রেলিয়া হোক, কানাডা হোক, যেখানেই হোক, আপনি যদি পিএইচডি সম্পন্ন থাকে, পৃথিবীর সবগুলো দেশে এক্সেস পাওয়ার এর চেয়ে বড় সুযোগ নেই। যেহেতু আপনি জানেন যে এমবিবিএস আমাদের যে ডিগ্রিটি, সেটি বিশ্বের যেখানেই আপনি যান, শুধু এমবিবিএস ডিগ্রি দিয়ে আপনার কোথাও অ্যাক্সেস পাওয়ার সুযোগ নেই পৃথিবীর অন্য কোনো দেশে। ইভেন তো আমাদের এমডিএমএস যে ডিগ্রিগুলো আছে, আমি সেই ডিগ্রিগুলোকে ছোট করছি না বা এর জন্য বলছি না, মানে কথাটা বলার জন্য বলছি, এমডিএমএস অথবা এফসিপিএস এখনো আমাদের বিশ্ব স্বীকৃতি নয়। কিন্তু যদি একটি আপনার পিএইচডি থাকে, সেটি দিয়ে আপনার বিশ্বের সব জায়গায়, সব দেশে মোটামুটি কাজ করার সুযোগ আছে, এবং আপনার জন্য একটি বিশ্বের দুয়ার ওপেন হয়ে যাচ্ছে, একটা জানালা, যে জানালা দিয়ে আপনি পৃথিবীর সব দেশ দেখতে পাচ্ছেন। সেটি সম্ভব পিএইচডির মাধ্যমে। অন্য অন্য ডিগ্রিতে কোনো দেশে অ্যাকসেপ্ট হয়, কোনো দেশে অ্যাকসেপ্ট হয় না, কিন্তু পিএইচডি হলো এমন একটি জায়গা যেটি পৃথিবীর সব দেশে অ্যাকসেপ্টেড মোটামুটি, এবং জাপানিজ পিএইচডি বিশ্বে খুব রেসপেক্টেড একটি পিএইচডি। আপনাকে তার মানে আমরা জানতে পারলাম যে গবেষণার গুরুত্ব আমাদের জীবনে অপরিসীম। স্যার, আপনি একজন ডক্টর, পাশাপাশি একজন গবেষক। সেক্ষেত্রে একজন পেশেন্টের ট্রিটমেন্টের ক্ষেত্রে ফিজিশিয়ান সায়েন্টিস্ট রিলেশনশিপ কতটুকু গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন, এবং এক্ষেত্রে এই অপরচুনিটিস গুলো কিভাবে বৃদ্ধি করা যায় বলে আপনি মনে করেন? With due respect to our seniors and senior colleagues and senior doctors এবং senior স্যার, আমাদের শিক্ষকেরা বা যারা আছেন বা সিনিয়র বাংলাদেশে যারা আছেন, তারা রিসার্চের সাথে ইনভলভ থাকেন না বলে তাদের আসলে সময় নেই, বা বাংলাদেশের সেই পরিবেশটাও নেই, রিসার্চের এখনো তৈরি হয়নি। তবে খুব বেশি দেরি নেই যে বাংলা সেটি করতে হবে। তারা সারাদিন রোগী দেখেন হসপিটালে এবং রাতে চেম্বারে দেখেন। তাহলে এর মধ্যে
যে পৃথিবীতে নতুন যে চিকিৎসা পদ্ধতি চলে এসেছে, পৃথিবীতে যে নতুন যে আবিষ্কার হয়ে গেছে, নতুন যে ড্রাগ চলে এসেছে, এই বিষয়টা সম্পর্কে আমাদের স্যারদের জানাটা খুব টাফ হয়ে যায়। কারণ তিনি ফ্রাইডেতেও রুগী দেখেন, তিনি স্যাটারডেতেও রুগী দেখেন, এবং তিনি সারাদিন রুগী দেখেন, ছাত্র পড়ান, কিছু সময়ের জন্য ছাত্র পড়ান মর্নিং টাইমে, বাকি সময়টা তিনি রুগী দেখছেন। তাহলে তার নিজের স্টাডির সময়টা, তিনি যদি স্টাডি না করেন তাহলে পেশেন্টদেরকে আউটকাম কি করবে, এটি একটি বিষয় থাকে। তো যদি আপনি একজন গবেষক প্লাস একজন ফিজিশিয়ান হন, এতে আপনার লাভ লাভ কি, এতে করে আপনার যে পড়ার যে আগ্রহটা সেটি উস্কে দেয় কি করে, নতুন কি কাজ আসলো, নতুন কি গবেষণা আসলো, বা নতুন কি চিকিৎসা পদ্ধতি আসলো, সেটি আপনি জানতে পারবেন শুধুমাত্র আপনি পড়াশোনা করলে। সেই পড়াশোনাটা কিভাবে সম্ভব, আপনি যদি একজন গবেষক ফিজিশিয়ান হন। আপনি জানলে অবাক হবেন যে আমাদের মেডিকেলে বা আমাদের শিক্ষকরা কোনো একটি রোগের জটিল রোগ হোক, সেটি তারা বসে ডিসিশন নিয়ে নেন। কিন্তু আমি দেখেছি যে জাপানে এই প্যাটার্নটা তারা ফলো করেন, যে কোনো নতুন একটি রোগ আসলো, নতুন একটি ডিজিজ নিয়ে কাজ করবে, তারা সবাইকে ইনভলভ করেন, জুনিয়র সিনিয়র সবাইকে ইনভলভ করেন, এবং সে বিষয়ে নতুন নতুন কি গবেষণা আছেন সেটি নিয়ে তারা আলোচনা করেন, তারপর তারা যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেন। তাহলে আপনি যদি একজন ফিজিশিয়ানের সাথে একজন গবেষক হন, তাহলে আপনি ডিজিজ সম্পর্কে সবচেয়ে ভালো জানবেন, সেই ডিজিজের মেকানিজমটা আপনি পারফেক্টলি বুঝবেন, এবং সেই ডিজিজকে আপনি চিকিৎসা করতে পারবেন। মানে আপনার আপ অ্যান্ড ডাউন যে নলেজ আছে, মানে এই ডিজিজের উপরে কি কি নলেজ লাগবে এবং ডিজিজের কনসিকুয়েন্স কি কি হতে পারে, এটি সব বেশি আপনি পরিপূর্ণ জ্ঞানী হয়ে একজন চিকিৎসক চিকিৎসা দিতে পারবেন তখনই যখন তিনি একজন গবেষক চিকিৎসক হবেন। না হলে ওষুধ কোম্পানি আপনাকে ড্রাগ নাম প্রোভাইড করছে, এই অসুখে এই ড্রাগ দরকার, আপনি অন্ধের মতো করে আপনি সেটি দিবেন। কিন্তু যদি আপনি একজন গবেষক প্লাস একজন রিসার্চার চিকিৎসক হন, সেক্ষেত্রে আপনি ড্রাগের মেকানিজম, অসুখের মেকানিজম সবকিছু বুঝেই আপনার রোগীকে প্রয়োগ করতে পারবেন। জি স্যার, আপনি একজন রিসার্চ ফেলো হিসেবে কাজ করছেন, সেক্ষেত্রে স্যার আপনি আপনার অভিজ্ঞতার আলোকে আপনার রিসার্চ নিয়ে যদি বলতেন, এবং বর্তমানে কোন বিষয়টা নিয়ে কাজ করছেন সে ব্যাপারে স্যার আমরা জানতে চাচ্ছি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি বর্তমানে ডায়াবেটিক নিউরোপ্যাথি নিয়ে কাজ করছি। আপনারা জানেন যে ডায়াবেটিক নিউরোপ্যাথির আসলে কোনো ভালো ড্রাগ বর্তমানে নাই। আমরা গাবাপেন্টিন অথবা প্রিগাবালিন যে ড্রাগগুলো আসলে দেই, এই ড্রাগগুলো এগুলো নন স্পেসিফিক ড্রাগ বলা হয়। আপনি জানবেন যে ডায়াবেটিক নিউরোপ্যাথিতে আক্রান্ত হওয়ার পর পৃথিবীতে প্রায় 6% মানুষ লং টাইম ইফেক্ট হলো তাদের পা কেটে ফেলতে হচ্ছে, এবং জাপানে এটি খুব বেশি, এবং জাপানি মানুষজন এটা নিয়ে খুব কনসার্ন যে ডায়াবেটিক তারা নিউরোপ্যাথিতে আক্রান্ত হচ্ছে, এবং তারা সেই চিকিৎসা নেওয়ার পরেও তাদের পা কেটে ফেলতে হচ্ছে। তো আপনি শুনে থাকবেন যে ডায়াবেটিস রোগীদের প্রচুর পরিমাণে পা কাটার বারডেমে বা অন্যান্য সেন্টারগুলোতে আপনি শুনতে পাবেন যে প্রচুর পা কাটা রোগী আসে। এটি আসলে মূল কারণ হলো ডায়াবেটিক নিউরোপ্যাথি। কিন্তু আমাদের দেশে দারিদ্রতার কারণে হোক বা অন্য কোনো কারণে হোক, ডায়াবেটিক নিউরোপ্যাথির ট্রিটমেন্টটা পারফেক্টলি হয় না, বা আমাদের ডক্টররা আগ্রহ থাকেন না যে ডায়াবেটিক নিউরোপ্যাথির জন্য সামান্য ওষুধ দিয়ে আমরা থামতে চাই যে হয়তো এটি কাজ করবে। কিন্তু ডায়াবেটিক নিউরোপ্যাথির ক্ষেত্রে আরও বেশি করে জানার আগ্রহ তৈরি, এবং মেকানিজম অফ অ্যাকশন, হাউ টু ট্রিট এ ডায়াবেটিক মেডিসিনের চেয়েও অর্থাৎ ডায়াবেটিস নিউরোপ্যাথি কিভাবে ডেভেলপ করছে এটি নিয়ে আমাদের ধারণা বর্তমান পৃথিবীর বিজ্ঞানীদের খুবই কম। তো আমি এমন একটি জায়গায় কাজ করছি যাতে নতুন নতুন ধারণা তৈরি হয়। ইতিমধ্যে আমার একটি গবেষণাপত্র জার্নাল অফ ডায়াবেটিক রিসার্চ যে ডিআর, সেটি বিশ্বের ডায়াবেটিসের জন্য একটি নাম করা গবেষণাপত্র, সেটিতে অলরেডি প্রকাশ হয়েছে। সেখানে আপনার গ্লুকাগন লাইক পেপটাইড জিএলপির নাম শুনে থাকতে পারেন, সেটি আমাদের ইনজেক্টেবল ফর্মে বাংলাদেশে দেওয়া হয়। দেখা যাচ্ছে যারা জিএলপি ড্রাগ ইউজ করে তাদের ডায়াবেটিক নিউরোপ্যাথির লেভেলটা অনেক কমে যায়। তাছাড়া আমি নতুন আরো কিছু ড্রাগ, যেটি একটি হার্বাল ড্রাগ প্রকৃতপক্ষে, কিন্তু সেটিকে আসলে যখন এখন একটি পাতা থেকে পাওয়া গেছে, আপনি শুনে থাকেন যে যে বাংলাদেশে ডায়াবেটিক পাতা পাওয়া যায় বা এরকম, এই ধরনের একটি হার্বাল ড্রাগ যেটি চীনে এবং থাইল্যান্ডে পাওয়া যেত, এই ড্রাগের মধ্যে একটি নতুন উপাদান এই পাতাগুলোর মধ্যে নতুন একটি উপাদান পাওয়া গিয়েছে, যে উপাদানটি আসলে ডায়াবেটিক নিউরোপ্যাথির জন্য খুবই কার্যকর, খুবই এফেক্টিভ। তো সেটির যদি উপযোগিতা প্রমাণ করা যায়, তাহলে আমরা এনিমেল ট্রায়াল অলরেডি সম্পন্ন হয়েছে, তাহলে আমরা হিউম্যান ট্রায়ালে অলরেডি চলে যাবো এবং নতুন একটি ড্রাগ পৃথিবীতে আসতে পারে। এই হলো আমার ডায়াবেটিকের গবেষণার বর্তমান অবস্থা।
ধন্যবাদ স্যার। আমরা আমাদের অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আমাদের সাথে সুদূর জাপান থেকে যুক্ত ছিলেন জাপানের আইচি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ফেলো, ইন্টারনাল মেডিসিন বিভাগের রিসার্চ ফেলো ডাক্তার শরীফ মুহিউদ্দিন স্যার। স্যার তার মূল্যবান সময় আমাদের সাথে ব্যয় করেছেন, এই জন্য স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের সাথে মেডি ভয়েসের সাথে যারা এতক্ষণ আমাদেরকে শুনছিলেন, দর্শক মণ্ডলী আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।